আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। কিছু বিষয় নিয়ে আলোচনা। আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আলোচনা শেষ হয়নি এখনো। আজকে আমাদের ২ নম্বর ভিডিও। তো আমরা যেখানে গতদিন আলোচনায় ছিলাম, আপনারা যদি আমাদের প্রথম ভিডিও না দেখে থাকেন, প্রথম ভিডিওটা আগে দেখবেন, দেন তারপরে ২ নম্বর ভিডিওটা দেখবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গতদিন সোশ্যাল মিডিয়া এই সম্পর্কে আলোচনা। আপনারা এক্সাম্পল মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর হাতের ৫টা আঙুল, এইগুলো মিলাই ডিজিটাল মার্কেটিং। আপনি যদি কোনোটা বাদ রাখেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। একটা আছে কি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সহজে এসইও বলি। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু একটা গভীর একটা সমুদ্র। এই গভীর সমুদ্র বা অর্থাৎ অনলাইন দুনিয়া থেকে যখন আপনার একটা ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কিং করবেন, সহজে কিন্তু আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। অনেকগুলো কাজ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ আছে, ব্লগ কমেন্ট আছে, আপনার সোশ্যাল মিডিয়া আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, ফর্ম সাবমিট আছে, পিডিএফ সাবমিট আছে, এরকম অনেকগুলো পার্ট আছে। যেই পার্টগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটের টার্গেটেড ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চে যাবে। এখন গুগলের সার্চে যখন কোনো ওয়েবসাইট যায়, ওই ওয়েবসাইট থেকে কিন্তু সেল জেনারেট করতে সুবিধা হয়। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, গুগল ম্যাপ। এই গুগল ম্যাপটা কিন্তু একটা বিজনেসের জন্য অনেক অনেক উপকারী জিনিস, এবং এই গুগল ম্যাপটাকেও কিন্তু এসইও করা যায়। এখন আপনার যদি কোনো ওয়েবসাইটে আপনি কাজ করতে চান, আপনি সর্বপ্রথম দেখবেন যে এই ওয়েবসাইটে গুগল ম্যাপ আছে কিনা, দেন তারপর ওয়েবসাইটের কিওয়ার্ড ঠিক আছে কিনা, অর্থাৎ ওয়ান পেজ অপটিমাইজেশন এটা ঠিক আছে কিনা। এইটা যদি ঠিক থাকে, দেন আপনি ওয়েবসাইটের কাজটা সহজে করতে পারবেন এবং দ্রুত র্যাঙ্কিং করতে পারবেন। নতুন উদ্যোক্তা আপনি হইতে পারেন, পুরনো উদ্যোক্তাও হইতে পারেন। এখন আপনার বিজনেসটা যেই অ্যাড্রেসে, ওই অ্যাড্রেসের যদি আপনি একটা গুগল ম্যাপ নেন বা গুগল একটা লোকেশন নেন এবং ওই লোকেশনটা যদি এসইও করেন, খুব দ্রুত কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। একটা জিনিস মনে করেন, এক্সাম্পল হিসেবে আমি বলতেছি এবং এটা রিয়েল এক্সাম্পল। আপনার ওয়েবসাইটে 5টা প্রোডাক্ট আছে, আপনি বিভিন্ন কিওয়ার্ডে এসইওর কাজ করতেছেন এবং আপনি গুগল ম্যাপেও এসইওর কাজ করছেন। এখন আপনি যখন গুগল ম্যাপেও এসইওর কাজ করবেন, গুগল সার্চে যখন আপনার ওয়েবসাইটটা আসবে, আপনার ওয়েবসাইটের হোম পেজ আসছে, আরও 2-3টা প্রোডাক্টের লিঙ্ক আসছে এবং গুগল ম্যাপও আসছে। অর্থাৎ গুগলে যখন আপনি প্রোডাক্টটা সার্চ করতেছেন, আপনারই 5টা লিঙ্ক আসতেছে বা আপনারই 4টা লিঙ্ক আসতেছে বা আপনারই 3টা লিঙ্ক আসতেছে টপ 5-এর ভিতরে। তাহলে কিন্তু কাস্টমার ওইখান থেকে কনভার্ট করার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে। আপনি শুধু ম্যাপে কাজ করলেন, ম্যাপ থেকে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হবে। এবং গুগলের কিন্তু মার্চেন্ট নামে একটা অপশন আছে, আপনি মার্চেন্টে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ওই প্রোডাক্ট অ্যাডের ওইখান থেকেও আপনি ভিজিটর পাবেন এবং ওইখান থেকেও আপনি সেল জেনারেট করতে পারবেন। আর পেড অ্যাড তো আছেই, ওটা আমরা রাখলাম আলাদা, কারণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি এই বিষয়টা হচ্ছে ফ্রি মার্কেটিং এর বিষয়। আজকে আমাদের ট্রেনিং পার্টটাই পুরোটাই নিয়ে আমরা আলোচনা করব ফ্রি মার্কেটিং কিভাবে করা যায়, পেড মার্কেটিং না। অর্থাৎ গত ক্লাসে আমরা কিন্তু পেড মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর। আজকে আলোচনা করব, পুরো ক্লাসটাই থাকবে ফ্রি, কিভাবে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন আপনার বিজনেসের। আপনি যদি এসইও না জানেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসইও শিখতে পারেন বা গুগল অনেক টিউটোরিয়াল আছে, আপনি সেখান থেকেও শিখতে পারেন। তবে একটা জিনিস কি হয়, আপনি যখন কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং গাইডলাইনটা নেবেন, তখন আপনার ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে ট্রেনিং রিলেটেড, ওই ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে এবং অনেক অ্যাডভান্স জিনিস আপনি শিখতে পারবেন। সো আমার সাজেশন থাকবে, কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি ভালো করে আগে এসইওটা শিখে নেন, দেন আপনি আপনার বিজনেসে ওটা প্রয়োগ করেন। অথবা আপনি 2জন লোক নিয়ে বা 1জন লোক নিয়ে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে এসইও করাইতে পারেন, কিন্তু আপনি অ্যাজ এ উদ্যোক্তা, অ্যাজ এ ওনার হিসাবে আপনি যদি ওই কাজটা শেখেন, তাহলে কিন্তু আপনার টিমে যারা থাকবে তারা কিন্তু
এই কাজটা আপনার থেকে অনেক বেশি সাজেশন পাবে এবং আপনি তাদেরকে কাজটা বুঝাইতে পারবেন যে না তোমরা এইভাবে কাজ করো। কারণ এই জিনিসটা আপনি জানেন কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং হয়, কিভাবে কি হয়, ডিটেলস আপনি জানেন। এটা যখন আপনি করতে পারবেন তখন কিন্তু আপনার সাইটটা দ্রুতই র্যাঙ্কিংয়ে উঠবে। কারণ আমাদের একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু 20 মিনিটের উপরে যাবে। কারণ একটা টপিক যখন আমরা ধরবো, ওই টপিকটা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি একটা টপিক শেখার জন্য কি 4-5টা ভিডিও দেখবেন? নো, একটা ভিডিও দেখবেন, ধৈর্য ধরে A to Z সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক কিছুর গাইডলাইন পাবেন। আপনি যেই প্রোডাক্টগুলো বা যেই নিশটা আপনি সিলেক্ট করতে চান, ওই নিশটা সম্পর্কে আপনাকে আগে রিসার্চ করতে হবে আপনার প্রোডাক্টের নিশগুলো নিয়ে। আপনি যদি ওইগুলো নিয়ে ডিটেলস রিসার্চ করেন তাহলে কিন্তু আপনার একটা বেটার সলিউশন আসবে এবং আপনি সহজেই কাজ করতে পারবেন। আপনি যদি এসইওর কাজ করেন, সর্বপ্রথম আপনি মিডিয়াম কিওয়ার্ডে কাজ করতে পারেন। ব্যাকলিঙ্ক তৈরি করবেন মিডিয়াম কিওয়ার্ডে। কারণ হাই কিওয়ার্ডে আপনি যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন, হ্যাঁ হাই কিওয়ার্ডে কাজ করলেও কিন্তু ওয়েবসাইট র্যাঙ্কিং ওঠে, এরকম না যে র্যাঙ্কিং উঠবে না, অবশ্যই উঠবে র্যাঙ্কিংয়ে, কিন্তু হাই কিওয়ার্ডে অনেক লং টাইম বেজে কাজ করতে হবে। আপনি যখন মিডিয়াম কিওয়ার্ডে কাজ করবেন তখন আপনার লো কিওয়ার্ডটাও র্যাঙ্কিংয়ে উঠবে, মিডিয়াম কিওয়ার্ডটাও র্যাঙ্কিংয়ে উঠবে এবং আপনার মিডিয়াম কিওয়ার্ড আর লো কিওয়ার্ডে এত ভিজিটর উঠবে যে সহজেই আপনি হাই কিওয়ার্ডে অল্প কিছু কাজ করলে হাই কিওয়ার্ডে আপনার সাইটটা র্যাঙ্কিংয়ের টপে চলে আসবে। কারণ একটা ওয়েবসাইটই এরকম না যে আপনি একদিন কাজ করলেন র্যাঙ্কিংয়ে উঠে গেল, না, এসইওর কাজটা একটা লং টাইম প্রসেস। আপনি যখন লং টাইম নিয়ে এসইওর কাজ করবেন আপনার ওয়েবসাইটে তখন কিন্তু দারুণ একটা ফিডব্যাক পাবেন। দেন আমরা কিন্তু আজকে জাস্ট থিওরিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। এসইও সম্পর্কে আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন, প্র্যাকটিক্যাল ভিডিও, ওই ভিডিওগুলোও দেখতে পারবেন। বিভিন্ন টপিকের উপরে এসইও থাকবে, কিওয়ার্ড রিসার্চ আপনারা কিভাবে করবেন। বর্তমান 2026 সালের আপডেট অনুসারে যে আপনি একটা ওয়েবসাইটের কিওয়ার্ডকে বা একটা ওয়েবসাইটের লিঙ্ককে আপনি টপ 5-এর ভিতরে নিয়ে আসবেন। আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে, টপ 12-এর ভিতরে আছে, আপনি ওখান থেকে কাস্টমার আশা করতে পারেন না যদি নিচের দিকে থাকে। কারণ একটা কাস্টমার যখন ওয়েবসাইট ভিজিট করে ওরা দেখবে যে টপ 5-এ কোন সাইট আছে, প্রথমটাই পাবে না ও দ্বিতীয়টায় ঢুকবে, দ্বিতীয়টায় পাবে না ও তৃতীয়টায় ঢুকবে, দেন তৃতীয়টা পাবে না চতুর্থটা, এইভাবে একটা মানুষ 5টা দেখে। আপনার 20 নম্বর সাইট 18 নম্বর সাইট মানুষ দেখবে না, দেখেও না। কারণ আমরা গুগলে যখন সার্চ করি একটা কিওয়ার্ড লিখে, গুগল কিন্তু আমাদের 10টা সার্চ রেজাল্ট শো করে। এই 10টা সার্চ রেজাল্টটাই প্রথম পেজে থাকে। আপনি যখন দ্বিতীয় পেজে যাবেন তখন আপনি দ্বিতীয় নম্বর পেজে কয়জন যায় আপনার প্রোডাক্ট খোঁজে? সবাই ফার্স্ট পেজ আগে দেখে এবং প্রথম টপ 5টা আগে দেখে, 1 নম্বর 2 নম্বর তো আগেই দেখে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যখন ও রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারে না, মানে ও কাস্টমার যেটা চাচ্ছে সেটা যদি ফিল আপ না করতে পারে, ও কিন্তু পরের সাইটগুলোতে দেখে। এসইও করার সময় আপনাকেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন নিশটা নিয়ে সিলেক্ট করতেছেন, এই নিশটা সহজে আপনি র্যাঙ্কিং করতে পারবেন কিনা। যদি সহজে র্যাঙ্কিং না করতে পারেন, আপনি 1 বছরে একটা কিওয়ার্ডে কাজ করে র্যাঙ্কিং করে তো লাভ নেই। একটা কিওয়ার্ডে আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস কাজ করব এবং এত কাজ করব যে ওই কিওয়ার্ডটাও র্যাঙ্কিংয়ে উঠে যাবে, গুগল ওটা র্যাঙ্কিং দেবে। তবে শুধু র্যাঙ্কিং করলেই হবে না, আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টটা ইউনিক কন্টেন্ট থাকতে হবে। যে আপনি চান যে আমি এসইওতে র্যাঙ্কিং করব, নাম্বার 1-এ উঠবো, পসিবল না, ইম্পসিবল, সম্ভব না, পারবেন না। আপনি কেন, কেউ পারবে না। আপনার প্রোডাক্ট রিলেটেড ইউনিক কন্টেন্ট যদি না হয় আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। কারণ পূর্ণ প্রোডাক্টের থেকে আপনার প্রোডাক্টে কি এক্সট্রা আছে এটা কিন্তু সবাই কিন্তু চাইবে যে না, আমি যে প্রোডাক্টটা বাই করতেছি সবার থেকে কেন এটা আলাদা। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কাজ করার সময়। যদি আপনি এটা খেয়াল না রাখতে পারেন তাহলে আপনি কিভাবে কি করবেন? আপনি তো কাজ করতে পারবেন না। এবং কাজ করতে পারবেন না কেন? কারণ আপনার যে ওয়েবসাইট র্যাঙ্কিং হচ্ছে না, আপনাকে কাজ দিবে না। 1-2 জন দেখবে, আপনি নিজেই হতাশ হয়ে যাবেন যে আমি এত কাজ করতেছি কেন ওয়েবসাইট র্যাঙ্কিং হচ্ছে না। তখন আপনি দেখবেন যে ওয়েবসাইট কেন র্যাঙ্কিং হচ্ছে না। র্যাঙ্কিং হচ্ছে না তার কারণ আমার ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি, এই ওয়েবসাইটটায় কন্টেন্টগুলো ইউনিক কন্টেন্ট না। এবং আপনি যেই প্রোডাক্টটা বা যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন এর ডিটেলস সম্পর্কে আপনার ওয়েবসাইটই
ওই কন্টেন্টের ভিতরে থাকতে হবে। একটা ফেস ওয়াশ বিক্রি করতেছেন, যে আপনি বাইরে থেকে একটা ফেস ওয়াশ নিয়ে আসছেন, ওই ফেস ওয়াশটা আপনি কন্টেন্ট দিলেন, ইউনিক একটা কন্টেন্ট দিলেন, ওই ফেস ওয়াশটা পেজে পোস্ট করলেন, আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, আপনি এসইওর কাজটাও শুরু করে দিলেন, আপনার ওই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হবে, র্যাঙ্কিংয়ে যাবে। কারণ একজন কাস্টমার ফেস ওয়াশ লিখে সার্চ দেয়, তার যখন ফেস ওয়াশ লাগবে, গুগলে যে কাস্টমার যেইটাই প্রয়োজন হয় ওই জিনিসটাই সার্চ দেয়। মানুষের হাতে এত ফালতু সময় নেই যে ও গুগলে যেয়ে ফালতু কোনো জিনিস সার্চ দেবে, এত সময় বাঙালির হাতে নাই। তো আপনি যখন আপনার একটা ওই ফেস ওয়াশটাই আপনি দিলেন কি, একটা ওয়েবসাইটে কন্টেন্ট আছে, আপনি ওটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেন, দিয়ে চাচ্ছেন এসইওর কাজ করতেছেন, আমার ওয়েবসাইটটা কেন র্যাঙ্কিং হচ্ছে না? র্যাঙ্কিং হবে না, হলেও বিক্রি হবে না। কারণ আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস, আপনার একটা ইউনিক কন্টেন্ট লাগবে। হ্যাঁ, বেসিক কিছু জিনিস মিল থাকবেই, এটা তো অবশ্যই থাকবে, না হলে আপনি প্রোডাক্টটি বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করলে তো অন্যান্য কোম্পানির ফেস ওয়াশের সাথে আপনার ফেস ওয়াশের কিছু জিনিস এক থাকবেই, এটা কমন। এইটা আপনার র্যাঙ্কিং কোনো হ্যাম্পার করে না। কিন্তু এর থেকে আরো এক্সট্রা কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আপনার র্যাঙ্কিংয়ের জন্য ওই কন্টেন্টের ভিতরে থাকতে হবে। আমরা কন্টেন্টের উপরে, কন্টেন্ট মার্কেটিংয়ের উপরে বা প্রোডাক্ট কন্টেন্টের উপরে একটা ভিডিও দিব, যেই ভিডিওটার এ টু জেড যদি আপনি ফলো করেন, আপনার প্রোডাক্টের কন্টেন্টগুলো আপলোড করে এবং প্রোডাক্টের ইমেজ আপলোড করে যদি আপনি এসইওর কাজ করেন, আপনার প্রোডাক্টের ওই পেজটা গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে যাবে। আমরা এরকম একটা প্রিপারেশন অলরেডি তৈরি করতেছি, কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। কন্টেন্টের উপরে, কন্টেন্ট রাইটিংয়ের উপরে একটা ভিডিও থাকবে। কন্টেন্ট রাইটিং কি, আপনার প্রোডাক্টের কন্টেন্ট, যে এই ফেস ওয়াশের উপরে একটা কন্টেন্ট দিয়ে দিব, এই কন্টেন্টটাই আপনি আপনার পেজে আপলোড করে কিভাবে র্যাঙ্কিং করবেন, এ টু জেড ডিটেলস থাকবে এবং সেটা প্র্যাকটিক্যাল থাকবে। তবে আমাদের নেক্সট ভিডিওতে কিছু থিওরিক্যাল ব্যাপার থাকবে, কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার থাকবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা তো এর আগে কথা বলছিলাম ম্যাপ সম্পর্কে, জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছিলাম প্রথমে, এবার ম্যাপের বিস্তারিত আসেন। প্রোডাক্ট নিয়ে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনি যে কাস্টমারকে প্রোডাক্টটা দিচ্ছেন, ওই কাস্টমার যেন আপনাকে একটা রিভিউ দেয়। কাস্টমারকে আপনি লিঙ্ক দিয়ে দিবেন গুগল ম্যাপের, কাস্টমার গুগল ম্যাপে একটা রিভিউ দিবে। এই রিভিউটা যদি দিই, কারণ রিভিউর ভিতরে কাস্টমাররা কিন্তু প্রোডাক্টের নাম উল্লেখ করে, ওটা কিন্তু কিওয়ার্ড, ওইটা যখন উল্লেখ করে যখন গুগল যখন দেখে যে কাস্টমার রিভিউ দিচ্ছে, কিভাবে রিভিউ দিচ্ছে, প্রোডাক্টের নাম উল্লেখ করে রিভিউ দিচ্ছে, এবার সার্চে যখন এই প্রোডাক্টটা সার্চ দিবে গুগল সার্চ ইঞ্জিনে, তখন গুগল কি করে, এই ম্যাপটাও শো করে ওই প্রোডাক্টের কিওয়ার্ড থাকার কারণে। এখন ম্যাপ যদি শো হয়, দেন ম্যাপের সাথে কি আমার ওয়েবসাইট লিঙ্ক করা আছে, আমার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আমাদের যদি শপ থাকে শপের অ্যাড্রেস আছে, শপের অ্যাড্রেস নয় বাদই দিলাম, কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা তো আছে, কন্ট্যাক্ট নাম্বারটা তো আছে। 99% বিজনেস যারা করে উদ্যোক্তা সবারই হোয়াটসঅ্যাপ আছে, বিজনেস হোয়াটসঅ্যাপেও তো মেসেজ দেয় কাস্টমার, তাহলে কি ওখান থেকে সেল জেনারেট করা সম্ভব হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, গুগল ম্যাপের থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার মেসেজে বা আপনার ফোন কলে বা আপনার ওয়েবসাইটে 100 জন এক্সাম্পল ধরলাম মাসে ক্লিক করে, ওয়েবসাইটে 100 জন ক্লিক করে, ওইখান থেকে আপনি 70% বা 60% সেল পাবেন। হোয়াটসঅ্যাপে বা কলে যদি আপনাকে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে যদি আপনাকে ফোন দেয় 100 জনের ভিতরে, ওইখানে আপনি 70 থেকে 80টা সেল পাবেন। এটা কেউ লুকাইতে পারবে না, কারণ যার প্রয়োজন সেই কিন্তু গুগলে সার্চ দেয়, গুগলে যে কেউ ফালতু সময় নষ্ট করেন। দেন কাস্টমারের তো অনেক ডাটা আপনার কাছে চলে আসতেছে, আপনি চাইলে ওই ডাটাগুলোতে আবার মার্কেটিংও করতে পারেন। ওই ডাটাগুলো কি করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইতে পারেন। আপনার প্রোডাক্টে একটা অফার আছে, আপনি একটা কি বললেন যে
ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের শপে এই প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট। আপনি 20,000 হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে, আপনি 20,000 হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে তাদেরকে আপনি পাঠিয়ে দিলেন। দেন ওইখান থেকে কি হবে, তারা কি আপনাকে নক দিবে, যে কারণ কাস্টমার যখন প্রোডাক্ট বাই করতে আসে কাস্টমারের কিন্তু একটা চিন্তা থাকে যে ডেলিভারি চার্জ আছে, ও যদি একটা প্রোডাক্টও নেই, ওর যেই চার্জ লাগবে ওর 5টা প্রোডাক্ট নিলে ওর সেম চার্জই লাগবে। তখন কাস্টমার কি করে, যে এর সাথে দেখি আমার অন্য কোনো প্রোডাক্ট লাগে কি। এক্সাম্পল, এখন তো আপনার শীতের সিজন চলতেছে, উইন্টার। কাস্টমার একটা ফেস ওয়াশ নিল, ও দেখলো ফেস ওয়াশ যেহেতু নিছি, এইখানে লিপ জেল আছে, কি দেখে একটা লিপ বাম নিল। ও যদি একটা ময়শ্চারাইজার লাগে, ও একটা ময়শ্চারাইজার নিবে। ও যদি লোশন লাগে বডিতে দেওয়ার জন্য, ও লোশনটাও বাই করলো। তাহলে কি হলো, আপনি যখন কাস্টমারের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, ও কিন্তু একটা প্রোডাক্টের 10% বা 20% ডিসকাউন্টের জন্য আপনার এখানে বাই করতে আসছে। ও কিন্তু ওর সাথে আরও 2টা প্রোডাক্ট 3টা প্রোডাক্ট বাই করলো। কারণ কি, কাস্টমার দেখবে যে আমি অন্য সব থেকেও তো নিব, এই সবে আমি এই প্রোডাক্টের উপর ডিসকাউন্টও পাচ্ছি, আবার আমার এই প্রোডাক্টগুলো চলে আসতেছে, এই প্রোডাক্টগুলো আমার কাছে চলে আসতেছে সেম ডেলিভারি চার্জে। এক্সট্রা ডেলিভারি চার্জ তাকে আর পে করতে হচ্ছে না, কারণ আপনার প্রোডাক্টগুলো যখন সেম ইসের ভিতরে হয়ে যাচ্ছে, সেম বাকেটের ভিতরে হয়ে যাচ্ছে বা সেম ঝুড়ির ভিতরে হয়ে যাচ্ছে, আপনি কিন্তু একসাথে পাঠিয়ে দিচ্ছেন। কাস্টমাররা কিন্তু এই জিনিসটা খেয়াল করে, কারণ আমি নিজে বিজনেস করতে পারি, কিন্তু আমিও তো কারোর না কারোর কাছে প্রোডাক্ট বাই করি, আমিও তো কারোর না কারোর ক্রেতা। আমি কিন্তু নিজে এই জিনিসটা চিন্তা করি, কারণ আপনি উদ্যোক্তা। আপনাকে কোনো কিছু সেল করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি সেলার না, আমি কাস্টমার। আপনি যখন ওই প্রোডাক্টটার কাস্টমারের চিন্তাধারা থেকে চিন্তা করবেন, তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে কি কি কমতি আছে, বা আপনার কন্টেন্ট সম্পর্কে কি কি কমতি আছে, বা আপনি কাস্টমারকে যে প্রোডাক্টগুলো দিচ্ছেন এই প্রোডাক্টগুলোর কি কি কমতি আছে, আপনি সেই জিনিসগুলো বের করতে পারবেন। আর ওই জিনিসগুলো যখন আপনি বের করতে পারবেন, তখন কি হবে, আপনার বিজনেসের রিটার্ন সংখ্যা কমে আসবে। এখন কিন্তু কুরিয়ারে অনেক প্রোডাক্ট ফ্রড চেকিংয়ে দিলে চেক করা যায় যে প্রোডাক্টটা আপনার কাস্টমার রিসিভ করবে কি করবে না, কাস্টমার এর আগে প্রোডাক্ট রিসিভ করছে কি করেনি, এরকম ফ্রড চেক করা যায়। আবার অপশন আসছে ওয়েবসাইটে, যে আপনি একটা ফোন নাম্বার ইউজ করছেন অর্ডার করার জন্য, আগামী আধা ঘন্টার ভিতরে ওই ফোন নাম্বার দিয়ে আর অর্ডার করতে পারবেন না, আধা ঘন্টা পরে ওই ফোন নাম্বার দিয়ে আবার অর্ডার করতে পারবেন। আবার যারা ব্যবসা করে তাদের তো ম্যাক্সিমাম সবার হেল্প ডেস্ক নাম্বার আছে, হেল্প ডেস্ক কোম্পানি আপনার সব থেকে ডিরেক্ট ফোন দেওয়া হয় কাস্টমারকে, যে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করছেন কনফার্মেশনের জন্য, এটাও আছে। এতে কি হবে, আপনার প্রোডাক্টের ডেলিভারি পার্সেন্টেজ বাড়বে, রিটার্ন পার্সেন্টেজ কমবে। কারণ 2024 সাল 23 সাল এই সময় প্রোডাক্টে প্রচুর পরিমাণ রিটার্ন আসতো, এই 25 সালে এসে রিটার্ন কিন্তু কম হয়েছে। যারা ই কমার্স বিজনেস করে এরা কিন্তু স্বীকার করে যে রিটার্ন সংখ্যা কমে গেছে, কারণ ফ্রড কাস্টমার যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন কিন্তু আপনার বিজনেসের ডেলিভারি পার্সেন্টেজটা বেড়ে যাবে। কারণ একটা শপ থেকে যখন একটা কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে, 99% শপ আছে যারা অ্যাডভান্সই নেয় না, কারণ প্রোডাক্ট অর্ডার করতে তো টাকা লাগতেছে না। এখন প্রোডাক্ট রিসিভ করবে কি করবে না সেটা তার ব্যাপার। এখন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা স্ক্রিনশট আসছিল, যে এক উদ্যোক্তায় শেয়ার করেছে যে একটা কাস্টমার প্রোডাক্ট অর্ডার করছে, ও 80টার উপরে প্রোডাক্ট অর্ডার করছে, একটাও রিসিভ করেনি। আবার যে স্ক্রিনশট দিয়েছে তার কাছে যখন প্রোডাক্ট অর্ডার করতে আসছে, তখন বলেছে যে ভাই আমি প্রোডাক্ট রিসিভ করবই, আপনি পাঠান। সে বলছে কি যে ভাই আপনি ডেলিভারি চার্জ পাঠান, দেন আপনার প্রোডাক্ট পাঠাবো, আদার আপনার প্রোডাক্ট পাঠাবো না।
আপনি ফ্রড, কাস্টমারের মেসেজের আর উত্তরই দিইনি, কারণ কাস্টমার তো ফ্রড। এইটা হয়েছে, যারা উদ্যোক্তা আছে তারা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে যে কাস্টমারের ফ্রডের সিস্টেমটা করার জন্য। হ্যাঁ, অনলাইনে অনেক উদ্যোক্তা ফ্রড আছে, যারা আপনার কম দামে প্রোডাক্ট দেয়, দিতে আপনাকে উদ্বুদ্ধ করে যে আমি কম দামে প্রোডাক্ট দিচ্ছি, আপনি অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করার পরে আপনার নাম্বার ব্লক করে দেয়, হারায় যায়। অভাব নাই, প্রচুর আছে ফ্রড। কিন্তু এই ফ্রডের ভিতর থেকেও ট্রাস্টেড শপ আছে। দেন আমরা ম্যাপ সম্পর্কে কথা বলতে বলতে ই কমার্স সলিউশনে চলে আসছিলাম, তবে ওর সাথে এটা কানেক্টেড। ওই যে আপনার ম্যাপে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকবে, আপনার কাস্টমার আপনাকে নক দিবে, ওই কথাটার ডিটেল সম্পর্কে ই কমার্সে চলে আসছে। ওকে, ম্যাপ সম্পর্কে এটাই। দেন আপনার ওয়েবসাইটে যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করবেন, তখন কি হবে, ওয়েবসাইটটা মাঝে মাঝে উপরে র্যাঙ্কিংয়ে উঠবে, আবার র্যাঙ্ক ফল্ট করবে। এই জিনিসটা নিয়ে অনেক উদ্যোক্তা প্রেশান হয়ে যায় যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আগে টপ 10-এ ছিল বা টপ 2-তে ছিল, এসইওর কাজ করার কাজের স্পিড বাড়ানোর পর আমার সাইট 5 নম্বরে চলে আসে। এটা কিন্তু হয়। তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার টিমের ভিতরে যারা কাজ করতেছে তারা স্প্যাম ব্যাকলিং করতেছে। এই স্প্যাম ব্যাকলিং যখন করবে, তখন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কের নিচেই চলে আসবে। আমরা রিসেন্টলি এই জিনিসটা ফেস করছি। আমাদের স্টুডেন্টদের তো আমরা আমাদের ক্লায়েন্টদের কাজ দিই, তো এক স্টুডেন্ট করছে কি, ও স্প্যাম লিঙ্ক করছে, যে ও যেই টার্গেট রিলেটেড প্রোডাক্টের ওয়েবসাইটে ব্যাকলিং করার কথা, ও ওই ক্যাটাগরি না করে অন্য একটা ক্যাটাগরিতে চলে গেছে। সেটা ই কমার্স ক্যাটাগরিই না, অন্য একটা ক্যাটাগরির নামটা বললাম না, আপনারা বুঝে নেন। ওই ক্যাটাগরির ওয়েবসাইটে যে ও কি করছে, কমেন্ট করে আসছে, যে ক্যাটাগরির নামটা পাবলিকলি বলা যাবে না। ওই ব্যাকলিংটা করার কারণে হয়েছে কি, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা 4 নম্বরে ছিল, গুগল সার্চের টপ 4-এ ছিল। 1 সপ্তাহ পরে দেখা গেছে ওই সাইটটা 10 নম্বরে চলে আসে। এখন ক্লায়েন্ট আমাকে ফোন দিছে যে ভাই সাইটটা 4 নম্বরে ছিল, কাজের স্পিড বাড়ালাম, কিন্তু কেন সাইটটা 10 নম্বরে আসলো। এবার আমরা ওই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে লাগলাম, ব্যাকলিঙ্ক চেক করলাম যে কোন ব্যাকলিঙ্ক কিটাকে করছে। দেখলাম যে এই স্টুডেন্টটা এই আকামটা করছে। ওকে বললাম যে তুমি এটা কেন করলে, যে ওই ভাই ওখান থেকে তো ভিজিটর বেশি আসে। আরে ভিজিটর বেশি আসলেই যে ওই সাইটে তুমি ক্যাটাগরি বাদ দিয়ে অন্য ক্যাটাগরির সাইটে ব্যাকলিং করবা ভিজিটরের জন্য, ওতে তো সাইটের ইম্প্যাক্ট পড়তেছে, সাইট নিচে নেমে যাচ্ছে। কারণ গুগল আপনাকে দেখবে যে আপনার ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট থেকে রেফারেল হয়ে ভিজিটর ঢুকতেছে। যদি আপনার প্রোডাক্ট টার্গেটেড ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর ঢোকে, তাহলে কিন্তু গুগল র্যাঙ্কিং উপরে রাখবে। যখন এই জিনিসগুলো স্টুডেন্টরা খেয়াল করে না বা মাথায় রাখে না, বা যে উদ্যোক্তা বা যে ব্যবসা করতেছে সে এসইওর কাজে এই জিনিসগুলো খেয়াল রাখে না, তখন কি হয়, তার সেল ডাউন হয়ে যায়। এই হচ্ছে থিওরিক্যাল ব্যাপার। আর অনেক থিওরিক্যাল ব্যাপার আছে, সেগুলো আর বললাম না, ওগুলো জাস্ট প্রয়োজন নাই না বলার। ওইগুলো বলবো কখন, যখন আমরা এসইওর কাজটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।